দিনের বেলা থেকেও কিন্তু রাত্রিবেলা মেলের সৌন্দর্যটা যেন আরও বেশি বেড়ে যায়, কারণ কি প্রত্যেকটা দোকান খুলে যায়, চারিদিকে আলো আর আলো, দারুণ লাগে। আর তার মধ্যে দেখো এখানে কত লোক, সবাই এখানে ছবি তুলছে তো ওখানে রিলস করছে, সবাই এই রাত্রের জন্য অপেক্ষা করে কখন রাত হবে আর মেলে গিয়ে আড্ডা দেবে। তো আমি আর ও তো প্রথম দিন বলে চারিদিক দেখতেই ব্যস্ত ছিলাম, কোন দোকানে কী কী পাওয়া যায়, কীরকম দাম, সেগুলো শুনতেই ব্যস্ত ছিলাম। তো তারপরে রাত হয়ে যাচ্ছে বলে আমরা এখানে ডিনার করবার জন্য হোটেলে এসেছি, আর হোটেলে এসে সে এক বিচ্ছু ছেলের সাথে আমাদের দেখা। দিবি তো জ্যাকেটটা পরতে কালকে? দিবি দিতে পারবো না, এখন দাঁড়াইতে। কালকে দিয়ে দিবি? তাহলে কালকে দিবি। তাহলে আমাদের বাড়ি থেকে দুটো ভূত ওকে গিফট করে দিই। তাহলে দুটো ভূত তোকে দিয়ে দেবো আমরা, আমাদের বাড়িতে পুষি আমরা, দুটো ভূত তোকে দিয়ে দেবো। ভূতে তো খায় নাকি? তুই বললি যে ভূতকে চড় মারবি, ভূতকে তাহলে কিছু করতে পারবে না। হ্যাঁ তুই যে বললি দুটো চড় মারবি, ভূত আবার চলে যাবে বললি। এদিকে শোন, এদিকে তাকা, এদিকে তাকাই। তোর নাম কি? তোর নাম শক্তিমান নাম তোর? তোর নাম আর কেউ নেই নাম? বলছি তো দুষ্টু কেন, বদমাইশ কেন তুই? সবাইকে মারিস না? বাড়ি কোথায় তোর? বাড়ি রানাঘাট। রানাঘাট থেকে এসেছিস? তাহলে ধানতলা। ধানতলা কোথায়? না, জায়গা কোথায়? কোন জেলা? আর জেলা কোন জেলা? জেলা জানিস না? জেলা না বলছে বাবা কি করে? আচ্ছা, পাপা কি করে? পাপা ও ডাক্তার। ও, আর তোর বাড়ি কোথায় বলছি? হুগলি? বাড়ি হুগলিতে? কলকাতা? তো এখানে আমাদের ডিনারটা রেডি হচ্ছিল বলে তাই আমরা এই বাচ্চাটার সাথে একটু মজা করে নিয়েছিলাম, একটু কথাবার্তা বলে নিয়েছিলাম। এত পাকা কথা বলে ধারণার বাইরে। ওকে নাম জিজ্ঞাসা করা, তোর বলছে ওর নাকি নাম শক্তিমান। তো আমাদের ডিনারে ছিল চিকেন, একটা নিরামিষ চচ্চড়ি, ডাল আর চাটনি পাপড় ছিল, ওটা আমরা স্কিপ করে গেছি। আর এদিকে আমরা সকালবেলা উঠে দুজনে মিলে চান টান করে রেডি হয়ে বেরিয়ে বললাম আমাদের সাইট সিন ঘোরার উদ্দেশ্যে। 10খানা সাইট সিন আমাদের গ্যাংটকে করাবে বলেছিল ট্যুর কিংডম থেকে। আর আমরা নিউলি কাপল বলে তার জন্যই আমাদের একটা পার্সোনাল কার দিয়েছিল, আমরা কারোর সাথে শেয়ার করতে হয়নি কারটা। আর সিকিমে যাওয়ার সময় কিন্তু কার শেয়ার করতেই হবে, তোমার যতই নতুন বিয়ে হোক না কেন। যদি তোমরা 9 জন যাও টিমে তাহলে তো ভালোই হলো, নিজেরা সবাই মিলে যেতে পারবে 9 জন। কিন্তু তোমরা 2 জন কি 3 জন গেলে তখন গাড়ি শেয়ার করতেই হবে, কারণ কি ওখানে একটা গাড়িতে 9 জন নিয়ে তারপরেই যায়। তো আমরা এখানে ফুল বাগান বলে একটা বাগানে এসেছি। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে ছিল পার হেড। তো আমরা 20 টাকা করে দুজনকার টিকিট কেটে আমরা এখন এন্ট্রি করছি। বাগানটার বাইরে দিয়ে খুব সুন্দর লাগছিল, আমরা কখনো ভাবেইনি যে ভেতরটা আরো সুন্দর হবে। আমরা ভেবেছিলাম এরকমই হয়তো ফুল টুল থাকবে, তো ভেতরে ঢুকে দেখি যে অসাধারণ জাস্ট। দারুণ লাগছে ফুলগুলোর সাথে তোমাকে। চারিদিকে খালি ফুল। আমি যা গাড়ি চড়ে বুঝতে পারলাম যে এটা এক একটা পাহাড়ে এক একটা সাইড লোকেশন ছিল। এই পাহাড় থেকে ওই পাহাড়ে কখন চলে যাচ্ছি বুঝতেই পারছি না। দেখো আমরা ওই পাহাড়ের তলায় ওখানটায় ছিলাম, ওখান থেকে এত উঁচুতে নিয়ে এলো। আর নিচে কত ছোট ছোট বাড়ি দেখেছো? আমি তো ব্যাপারটা বুঝতেই পারছিলাম না প্রথমে, তারপর ড্রাইভারকে জিজ্ঞাসা করাতে বুঝলাম যে ওই পাহাড়ে আমরা ছিলাম, ওই পাহাড় থেকে আমরা এই পাহাড়ে এসেছি। তো নিচের দিকে তাকালে জাস্ট মাথা ঘুরছিল, এত ছোট 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 বাড়িঘর চারিদিকে। তো বেশ ভালোই লাগছিল। আর ড্রাইভারগুলো না এখানকার খুব মিশুকে হয়। পাহাড়ি এলাকার এমনি মানুষজনের মন খুব ভালো হয় আমি শুনেছি, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল সামনাসামনি দেখে। ওদের মন সত্যি খুব ভালো, আমাদের এখানকার মতন নয়। এখানে যেরকম একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষ হেল্প করতে গেলেও 10 বার ভাবে, অচেনা যেহেতু। কিন্তু ওখানে ওরকম নয়, চেনা অচেনা সবাই সমান, সবাই সবার জন্য বিপদে ঝাঁপিয়ে পড়ছে।
তো নেক্সট আমরা একটা মন্দিরে গেছিলাম। মন্দিরটার নামটা আমার এখন মনে আছে না, কারণ কি ব্লগটা তো আমি অনেকদিন পর এডিট করছি। তো এখানেও এন্ট্রি ফি 20 টাকা করেছিল। তো ও এখানে টিকিটগুলো কেটে নিল। আমাদের যে সাইট সিনগুলো ঘোরাচ্ছে সেখানে টিকিটগুলোই শুধু জাস্ট আমাদের কাটতে হচ্ছে, তাছাড়া গাড়ি ভাড়া কিচ্ছু লাগছে না। ওই যে ট্যুর কিংডমের কাছ থেকে আমরা প্যাকেজ বুক করে এসেছি, সেটাতেই হোটেলে খাওয়া দাওয়া থাকা আর গাড়ি ঘোড়া যত জার্নি আছে সমস্ত কিছু ওদের খরচা করাবে। কিন্তু এই মন্দিরে ঢোকার এন্ট্রি ফিগুলোই আমাদের দিতে হচ্ছে। আর এন্ট্রি ফি খুব বেশি ছিল না, আর অনেক কটা ইয়েতে তো টাকা লাগছেই না, আর যেগুলোতে লাগছে 20 টাকা করেই লাগছে বেশিরভাগটাতে। আমার যেখানে বাড়ি মানে মগরাতে তো সরস্বতী পুজো বিখ্যাত, অনেকেই জানো। তো এই সরস্বতী পুজোতে এই মন্দিরের উপরে বেশ করে একটা প্যান্ডেল করেছিল। এই যে আমি যেটাতে হাত দিচ্ছি, এই যে গোল গোল করে ঘুরছে, এটাকে কি বলে আমি জানি না, এটাকে ঘুরুনি টুরুনি জাস্ট এরকম কোনো নাম হবে। তো এই জিনিসগুলো ওখানে ছিল। তো এটা ডেমো ছিল ওখানে, আমি ওখানে রিলস করেছি। এখানে রিলস করবো না তা কখন হয়? তো দুজনে মিলে রিলস করে নিয়েছি, ইনস্টাগ্রামে পোস্ট করেছি, সবাইকে কমেন্ট করে আসবে। আর এখান দিয়ে দেখো পাশের পাহাড়টা কি দারুণ লাগছে। আর ওই মুহূর্তে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল বলে আমার ফোনে ফুটেজটা নিতে পারিনি, ওর ফোনে নিয়েছি। ওর ফোন দিয়ে ফুটেজটা অতটা ভালো লাগছে না। আমার ফোনে যেমন সবুজ জিনিসগুলো হাইলাইটেড হয়, তার জন্য আমার ফোন দিয়ে ভালো বোঝা যায়, চোখে যতটা দেখছি পুরোপুরি না আসলে অনেকটা আসে, আর কিন্তু এই ফোন দিয়ে অতটা ভালো আসছিল না। তবুও তোলার চেষ্টা করেছি। যাই হোক, মন্দিরটা দেখো, মন্দিরটা এইটা হচ্ছে পিছন সাইডটা। আমরা হাঁটতে একদম সামনে যাব, সামনে গিয়ে ভেতরে যদি অ্যালাউ করে ক্যামেরা তো আমরা ভিডিও অবশ্যই দেবো। এই যে ওর বাপাশে এই যে রুমগুলো দেখছো, এই রুমগুলোতে মন্দিরটার ব্রাহ্মণেরা থাকে। আর এইটা হচ্ছে আসল মন্দিরটা, মিডিল পয়েন্টে এটা রয়েছে। এত সুন্দর, মানে ফোনে বোঝাই যাচ্ছে না। আর এখানে লেখা রয়েছে মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই। তবুও আমরা দুজনের শয়তানি করে চুপি চুপি করে ভেতরের ফুটেজটা একটু নিয়েছি। মন্দিরটা জাস্ট অসাধারণ অসাধারণ, দূর থেকে বোঝা যাচ্ছে না, দেখো ক্লোজ ভাবে তোমাদের দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা ওয়ার্ক এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন রয়েছে মন্দিরটা, দারুণ জাস্ট। তো আমাদের একটা নেক্সট লোকেশন ছিল পাশের পাহাড়ে, মানে আমরা যে পাহাড়ে এতক্ষণ ছিলাম মন্দিরটাতে, তার পাশের পাহাড়টাতে একদম টপে, মানে একদম চূড়াতে একটা মন্দির ছিল বজরংবলীর। এখানে আগে মন্দির ছিল না, এখানে আগে আমাদের পাহাড়ি সৈনিকরা যুদ্ধ পরে এখানে থাকতো। তারপর ওখান থেকে ওরা জায়গাটা চেঞ্জ করে অন্য এক জায়গায় থাকে বলে এই জায়গাটা একটু মডিফাই করে বজরংবলীর মন্দির করে দেওয়া হয়। তো এখানে চারিদিকে ওদের স্মৃতিগুলো রয়েছে, তাদের ঘর বাড়ি সবকিছু রয়েছে, দেখা যাচ্ছিল এখানে। তো ভেতরটা দেখো, মন্দির করে নিয়েছে এত সুন্দরভাবে, এই বছরের মধ্যেই নাকি এই জিনিসটা করেছে। এত সুন্দর লাগছিল, নানান রকমের সঞ্জীবনী থেকে নানান রকমের গাছ এখানে ছিল। আমি ভিডিওর মধ্যে অতটা নিতে পারিনি, কারণ কি দুজন নয়, ঠান্ডায় খুবই ভাবে অবস্থা খারাপ হয়ে গেছিল। মন্দিরের ভেতরগুলোতে কোনো আলো জ্বলছিল না, তো আমরা একটুখানি অন্ধকার ভাবে তবু বাইরে দিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ফোনে তোলা যাচ্ছিল না। আর পুরো ফেস টু ফেস মন্দিরটাকে জুম করে আমরা নিতেও পাচ্ছিলাম না, কারণ কি ওখানে ক্যামেরায় করে ফটো তোলা বারণ ছিল তাই। তো এইখানে একটা ওপেন বারান্দা টাইপের, মানে ঝুল বারান্দা টাইপের করা ছিল, পুরোটাই ঢালাই করে পুরো পাহাড়ের মধ্যে ঝুলছে। তো দারুণ লাগছিল, সবাই এখানে এসে রিলস মিলস বানাচ্ছে। তো আমরা কি করবো, দুজনে মিলে নাকি ক্যামেরা ধরবে, তো আমরা দুজনে ঢং করে হাঁটছিলাম, সেটাই আমরা ক্যামেরা বন্দি করলাম নিজেরাই। নেক্সট আমরা যেখানে গেছিলাম সেখানেও একটা পাহাড়ি মন্দির ছিল। সেই মন্দিরে আমরা পাহাড়ি একটা ড্রেস পরছিলাম। তো ড্রেসটা আমার কতটা হগলা বাগলা হচ্ছিল। তো আমি বলতে চাইছিলাম যে আমার যেন আকাশে আর রেডের মধ্যে কম্বিনেশন করে কিছু পরায়। তো রেডের ইয়েটা পাওয়া যাচ্ছিল না, গ্রাউন্ডটা পাওয়া যাচ্ছিল না, গ্রাউন্ড নয় ঠিক জ্যাকেট টাইপের যেটা, সেটা একটা পাওয়া গেছে। তারপরে খুঁজে আমার সাথে ওর আবার ম্যাচ হচ্ছিল না কালারে, অনেক খুঁজে ওর জন্য আর আমার জন্য চুজ করে আমরা একটা আকাশি আর লালের মধ্যে কম্বিনেশন করে পরছিলাম। তো আমার ড্রেসটা প্রচুর বড় ছিল, তা গুটিয়ে গাটি দিদিটা কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করে দিল। তো আমাকে ড্রেস পরে, পাহাড়ি ড্রেস পরে কেমন লাগছে বলো। আর এখানে ড্রেস ভাড়া 100 টাকা পার হেড, 100 টাকা করে চার্জ করে। গয়না গাটি ড্রেস পরে টুপি মুপি সব দেবে, এটা 100 টাকা। পুরো আমার যে ড্রেসআপটা দেখছো পুরোটা 100 টাকা। তো আমার তো রেডি হয়ে গেলাম, এবার ওর পালা। ওকে একটা রেড কালারের দেখো কি পরিয়ে দিয়েছে, এটা কি জাদুঘর টাইপের একটা লাগছে, কি লাগছে বুঝতেও পারছি না। তান্ত্রিকও লাগছিল যখন ওকে গয়নাগাটিগুলো পরাচ্ছে। তো তোমরা বলো ওকে কেমন লাগছে পাহাড়ি ড্রেস পরে, শুধু ওকে নয় বাট আমাদের দুজনকে। আর ওকে একটা গজমতি আর একটা হার দিয়েছিল, বাপরে বাপ। চলো একটু নিচে হাঁটো তুমি, অনেক একটু নিচে হাঁটলে তোমাকে পুরোটা দেখা যাবে। এই দিকটা, হ্যাঁ। পাহাড়ে মন্দির বা হোটেল যাই বলো না কেন, খাড়াইতে যদি হোটেল বা মন্দির হয় আর সিঁড়ি ভেঙে যদি উপরে থেকে উঠতে হয়, খুব শ্বাসকষ্ট টাইপের হয়। আমি তো মানে সুস্থ মানুষ একটুখানি সিঁড়ি দিয়ে ওঠা চলা করলেই হাঁপিয়ে যাচ্ছে একটুতেই। আমাদের এখানে তো বায়ুমণ্ডলের সাথে ওখানে বায়ুমণ্ডল ম্যাচ খায় না, টেম্পারেচার অনেকটাই আলাদা, তার জন্য আমাদের খুব কষ্ট হচ্ছিল, ওরও হচ্ছিল আমারও হচ্ছিল। তো দেখো এখানে এসেও রেহাই নেই, এখানে সবাই ফটো তুলতে আসে, এখানে এসে ও হরিওম করছে। তো দুজনে একটু পোস্ট পাস দিয়ে ফটো মটো তুলে নিয়েছিলাম আমরা, কারণ কি এই ড্রেসটা পরে আবার কবে পড়তে পারবো।
আমি হাঁটছি, চলছি, ঢং করছি, আর একটু পরপর জিজ্ঞাসা করছি আমাকে কেমন লাগছে গো, কারণ কি আমার কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছিল, কেমন লগলা বগলা নাইটির মতন ড্রেসটা। তো এখানে একটা নিচে ছোট্ট একটা বাজারের মতন রয়েছে, এখানে আমরা বাজার থেকে একটুখানি চাদর টাদর কিনে নিলাম। চাদরটা বেশ এখানে কমই নিচ্ছিল, বেশ মোটা চাদর 250-300 টাকা থেকে এখানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা চাদর নিলাম, একটা চাবি রিং নিলাম। তো এখানে তারপরে আমাদের লোকেশন ছিল ভূত বাংলো। ভূত বাংলোতে আমাদের ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে অ্যালাউ ছিল, ওরা বলেই দিয়েছে ভেতরে কোথাও যদি ফোন পড়ে যায় সেই রিস্ক ওরা নেবে না। তো আমরা সেই জন্য ফুটেজটা নিতে পারিনি। আর আমাদের এত ভয় লেগেছে ওখানে, বাপরে বাপ। ও তো ভয় পায় না ভুট্টুতে, কিন্তু ও ভয় পেয়ে গেছে, এমন ভয়ঙ্কর, মানে যে যাবে সেই ভয় পাবে। তারপর ভয়ে কাঁদতে কাঁদতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের চুলগুলো দেখো পুরো সিংহের মতন হয়ে গেছে। তো আমরা একটা পাশের ধাবায় এসে মোমো খাচ্ছিলাম, আমি আরো 1 প্লেট খেলাম, কারণ কি ওখান থেকে তো আমরা ব্রেকফাস্ট করেই এসেছিলাম। তারপর আবার এখানে এসে একটু খিদে খিদে পেয়ে যাচ্ছে বলে ও আর আমি 1 প্লেট খেলাম, আর এদিকে ড্রাইভারটা 1 প্লেট খেলো। ওখানে 1 প্লেট মোমো 8 টা করে দিচ্ছে, কিন্তু মোমোগুলো এত ভালো, এত টেস্টি, কি আর বলবো। মোমোটা তো অ্যাকচুয়ালি পাহাড়েরই খাবার না, আমাদের এখানে মডিফাই করে টেস্টটা একটু অন্যরকম করে দেয় যাতে টেস্টি হয়, কিন্তু আসল টেস্ট কিন্তু পাহাড়ে। ওখানে মোমোটা পুরো অসাধারণ, জাস্ট অসাধারণ, কোনো মশলাপাতি সেভাবে দিচ্ছে না, স্ট্রিম করে দিচ্ছে, এত সুন্দর, কি বলবো, মনে হচ্ছিল আরেক প্লেট দিলে আরেক প্লেটও খেয়ে নেবো, কিন্তু আমরা ইচ্ছা করেই নিয়ে নিই, কারণ কি আমাদের আবার লাঞ্চ করতে হবে হোটেলে গিয়ে, নাহলে লাঞ্চে আমরা কিছু খেতে পারবো না এখান থেকে। তো এখানে আমাদের নেক্সট লোকেশন ছিল একটা ঝর্ণার কাছে, কিন্তু ঝর্ণাটার এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে বর্ষাকালে এখান দিয়ে জাস্ট জল গড়ায়, বরফ গলা জলটা, তাছাড়া সারা বছর থাকে না। কিন্তু ঝর্ণার এখন জল নেই তো কি হয়েছে, পাথরের যে সারি সারি পাথরগুলো পড়ে রয়েছে একটার পর একটা, এটা দেখতে আমাদের কাছে খুব ভালো লাগছিল। তার উপর দিয়ে যে নানান রকমের কালারিং পতাকাগুলো উঠছে সেটাও খুব ভালো লাগছিল। আর এখানে কুকুরগুলো দেখেছো, বাপরে বাপ, এত লোমে ঢাকা রয়েছে না, এই কুকুরগুলো আমাদের ওখানে নিয়ে গেলে অনেক হাজার হাজার টাকায় বেচতে পারবো। পুরো পমেরিয়ানের মতন লাগছে কুকুরগুলো, যেখানে কিনা 10-12 হাজার টাকার দাম এক একটা কুকুরের, কিন্তু এগুলো হচ্ছে আমাদের আতিপাতি কুকুর, ওখানে অভিযোজনের মাধ্যমে এরকম হয়ে গেছে। তো তারপরে আমরা গেছিলাম একদম উপরে, একদম পাহাড়ের চূড়াতে, তাসি ভিউ পয়েন্ট নামটা, সেখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু সেই দিন এত কুয়াশা উঠেছিল যে এত কুয়াশা, তার জন্য আমরা তাসি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। নাকি কুয়াশা না থাকলে এখান দিয়ে স্পষ্ট দেখা যায়, তো কি করব, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার যে অবস্থা খারাপ হয়ে গেছিল কি বলবো। তো এখান থেকে নামার সময় এত মাথা ঘুরছিল, এত খাড়াই তো উঠে উঠে বুকে ব্যথা শুরু হয়ে গেছিল। তারপর আমরা ছোলা মাখা খেয়েছিলাম, বাপরে বাপ, অল্প 2-4টে ছোলা দিচ্ছে, একটুখানি লেবু দিয়ে 50 টাকা, আমাদের তো পুরো চুনা লাগিয়ে দিয়েছি, কি বলবো। এর থেকে যদি আমি বাড়ি থেকে ছোলা নিয়ে যেতাম কিন্তু খুব ভালো হতো। কিন্তু এর ওপরের ভিউটা কিন্তু ভালোই লাগছিল আমার, ফোনে অতটা ভালো উঠছে না। নিচের দিকে তাকালে পুরো সারি সারি বাড়ি আর গাছ, চারিদিকে চারিদিকে সবুজ গাছ, আমাদের দুজনকারই খুব ভালো লাগছিল। আর এই দোকানটাতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ম্যাগি 5 টাকার একটা ম্যাগি গাইজ, শুধু জল দিয়ে ফুটিয়ে দিচ্ছে, ওখানে দাম হচ্ছে 80 টাকা, 5 টাকার ম্যাগি, ভাবা যায়, আমি তো পুরো অবাক। তো আমাদের নেক্সট লোকেশন ছিল জিপ লাইন। এখানে একটা পাহাড়ি ঝর্ণার ওপর দিয়ে জিপ লাইনে করে সবাই যাচ্ছে। তো আমার তো প্রচন্ড ভয় লাগছিল, তো ও বলছিল আমি একটুখানি চড়বো, আমার ইচ্ছা আছে সব কিছুতে। তো আমার প্রথমে ওকে পাঠাতে ভয় লাগছিল, তো তারপর ও বায়না করাতে আমি ভাবলাম চলো এখানে আবার কবে আসবো না আসবো, ট্রাই করা যেতেই পারি এটা। আর নিচে তো গার্ডের জন্য নিট মোটা করে লাগিয়ে রেখে দিয়েছিল, তাই পড়ে যাওয়ার ভয়টা নেই, পড়ে গেলে ওরা ঠিকভাবে ম্যানেজ করে নেবে, কারোর কোনো আঘাত লাগবে না, সেজন্য আমি দিলাম। এখানে পার হেড 100 টাকা করে নিচ্ছিল জিপ লাইনে। তো ওই দেখো ওই মাথায় ও দাঁড়িয়ে আছে, মানে ওখান থেকে ও আসবে এদিকে, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি যাতে পুরোটা আমি ভিডিওতে নিতে পারি। কথা বলতে বলতে দেখো ওর পালা, ওই মাথা থেকে ওকে ছেড়ে দিল জোরে ঠেলে। তো মাঝখানে এক জায়গায় হোল্ড করে ছবি তোলার জন্য, কিন্তু খুব ভয় একবারে জড়সড় হয়ে গেছে, এখানটা দাঁড় করিয়ে দিয়েছে ওকে ছবি তোলার জন্য, ভয়ে হাত মাত ছড়াতেও ভয় পাচ্ছিল। আমি ওকে বারবার করে বলছি তুমি একটু হাত মাত ছড়াও, দেখতে ভালো লাগবে ভিডিওতে, কিছুতেই করছিল না, দৌড়ে দাঁড়িয়েছিল। ও আমার যে হাসি পাচ্ছিল এই মুহূর্তে কি বলবো, অনেক বলাতে ঠিকঠাক করে একটু হাত মাত ছড়ালে, একটু 2-3টে ফটো তোলার পরে তারপরে গিয়ে ওকে নামালো। তারপরে আমাদের নেক্সট পয়েন্ট ছিল রোপে, কিন্তু আমরা রোপেতে চড়িনি, কারণ কি আমাদের শরীরটা খুবই খারাপ লাগছিল, আমরা ভাবছিলাম বিকেলে যাব। তো তারপর আমরা হোটেলে ফিরে এসেছি। তো তোমাদের তো ভালো করে হোটেলের চারিদিকটা ট্যুর করাই হলো না, মানে হোটেলটা কেমন কিনা। এটা হচ্ছে রিসেপশনের পাশের যে গলিটা দিয়ে আমাদের আর কি রুমে এন্ট্রি করতে হয়। আমাদের রুমটা ছিল কিচেনের পাশ দিয়ে, তো আমরা কিচেনের পাশ দিয়ে 3 তলায় উঠবো সিঁড়ি বেয়ে, এখানে লিফটের কোনো ইয়ে ছিল না, সিঁড়ি বেয়েই যেতে হতো। তো
আমাদের হানিমুনের যে ফার্স্ট ব্লগটা ছিল, মানে ফার্স্ট পার্টটা, সেটার মধ্যে তো রুম টুকটা করিয়ে দিয়েছে, তো রুমের ব্যাপারটা ভেতরে দেখালাম না, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। তো আমাদের চলে এলো কি দুপুরের লাঞ্চে ছিল একটা সবজি, ডাল আর ডিমের তরকারি, আর ভাত, পাঁপড় ভাজা, চাটনিও ছিল। তো এখানের লাঞ্চ বলো ডিনার বলো, খুব সার্ভিসগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয়, আমার ওটাই বেশি ভালো লাগে। আর খুব কিউট কিউট জিনিসের দেয়, দেখো ছোট্ট ছোট্ট হাঁড়ি, ছোট ছোট সব থালা বাসন। এখানে যে মানে দিয়ে গেল মানে আর দেবে না তা কিন্তু নয়, তোমরা যতবার ইচ্ছা ততবার নিতে পারো, আনলিমিটেড এখানে রয়েছে। রাত্রিবেলা তো বুকে, সেটা তো তোমাদের দেখিয়েওছি, এমনকি এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো তোমরা দেখো আর আমি খাই। বিকেলে স্ন্যাক্সটাও কিন্তু হোটেল থেকে প্রোভাইড করে। তো পকোড়া আর দুধ চা খেয়ে আমরা চলে এলাম আবার মেলে এসে আমি আগের দিনে আইসক্রিম খেয়ে খুব মজা পেয়ে গেছিলাম, তাই আমি ভেবেছিলাম পরের দিন আবার খাবো। তো ও আর আমি এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি। এখানে আইসক্রিমগুলো খুব সফট, যেমন আমাদের ওখানে আইসক্রিমগুলো খেলে কেমন একটা মানে দাঁত কনকনানি একটা ভাব থাকে, ঠান্ডার জন্য তোমার আইসক্রিমটা খেতে একটু মানে মানুষ ভয় পায়। তো এখানের আইসক্রিম একদমই ঠান্ডা মানে ফিল হচ্ছে না, মানে খুব ক্রিমি একটা ব্যাপার, আইসক্রিমটা হালকা ঠান্ডা মানে খাওয়া যাচ্ছে। আর এত সুন্দর সফট ক্রিম আমাদের ওখানে পাওয়াই যায় না এরকম আইসক্রিম, খুব ভালো লাগছিল খেতে। তোমরা যারা সিকিম কি দার্জিলিং যাবে, গ্যাংটকে এই আইসক্রিমটা অবশ্যই ট্রাই করবে। আইসক্রিমটা খুব সুন্দর ছিল। আমরা দুজনা দুরকম ফ্লেভার নিয়েছি, ও পুরো চকলেট নিয়েছে, আমি চকলেট আর ভ্যানিলা নিয়েছি। কালকে তো সিকিম যাবো, তার জন্য আজকে গ্যাংটকে লাস্ট নাইট বলে তাই আমরা একটুখানি গোলগাপ্পা, এখানে বলে গোলগাপ্পা, খেয়ে নিলাম। 2-3 রকমের এখানে স্টাইলের গোলগাপ্পা পাওয়া যায়, খেতে অতটাও খুব সুন্দর নয়। মানে আমাদের এখানে কলকাতায় যেরকম টকটক বেশ ভালো লাগে, ওখানের ফ্লেভারটা কেন জানি না, কেমন পাতা পাতা, মানে পাতার চাটনি দিয়ে কেমন একটা টকটা বানাচ্ছে, তো পাতা পাতা ফিল হচ্ছিল, খুব টেস্টিও লাগছিল না আমাদের। কিন্তু আমরা আজকে সারাদিন গাড়িতে ছিলাম বলে হালকা যে টক ফিলটা, ওটা আমার কাছে খুব ভালো লাগছিল। আমার প্রচন্ড গা গোলাচ্ছিল বলে। খেতে পারো, খেয়ে ট্রাই করে দেখতে পারো নতুন জিনিস। কালকে যেহেতু সকাল সকাল উঠে আমাদেরকে বেরিয়ে যেতে হবে ব্রেকফাস্ট করে, তাই আমরা তাড়াতাড়ি করে ডিনার করতে চলে এলাম। তো দেখো এখানে বুকে সিস্টেমে সবাই এখান থেকে নিচ্ছে। তো আমাদের আজকের মেনু ছিল চিকেন কষা, রুটিও ছিল, একটা সবজি ছিল, ভাত ছিল, ডাল ছিল। তাই ওগুলো খেয়ে আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। তো সকাল হওয়ার সাথে সাথে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে ছিল আজকে আলুর পরোটা, চাটনি, তারপরে জ্যাম পাউরুটি আর চিড়ের পোলাও। আরও কি একটা ছিল বেশ, আমি নিইনি, সেটা আমার এটাতেই হয়ে যাবে। খাবারের কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রশ্ন উঠবে না, কারণ কি খাবারের কোয়ালিটি একদমই বেস্ট ছিল। আর এখানে একটাই প্রবলেম হয় কি, রাত্রে খাবারটা আর সকালের খাবারটা না পরিমাণ মতন ওরা বানায়, ওরা চায় না যে খাবারটা যেন নষ্ট না হয়, তার জন্যই ওরা পরিমাণ মানুষ দেখে তারপর খাবার বানায়। এবার ধরো 2-3 জন এক্সট্রা চলে এলো, কারণ কি ওখানে তো অনেক লোকজন আসতেই আছে যেতেই আছে, কেউ সিকিমের জন্য বেরিয়ে যাচ্ছে, কেউ আবার গ্যাংটকে এসে স্টে করছে, ওর জন্যই ওরা লোকজন দেখে তারপর খাবার বানায় বলে একটু মাঝে মাঝে বসতে হয়। এটা নিয়ে প্রশ্ন তো করা ঠিক নয় না আমাদের ট্যুরিস্টদের, তো ওদেরকেও বুঝতে হবে। আমাদের টিমে যে 8 জন ছিল, 8 জন আমরা গাড়ি শেয়ার করে সিকিমে যেতাম। তো সেখানে সবাই তো রেডি হয়ে চলে এসেছিলাম, কিন্তু আমি আরও সব থেকে ফার্স্ট এসেছিলাম, আর বাকি যারা আছে তারা সমস্ত লাগেজ এখানে নিয়ে এসছে। তো তোমাদের জানিয়ে রাখি, সমস্ত লাগেজ কিন্তু গ্যাংটকের যে হোটেলে তোমাদের রাখবে সেই হোটেলেই রেখে আসবে, যেটুকুনি না নিলে নয়, একটা ছোটো ব্যাগে করে নিয়ে আসবে। আর ওরা সমস্ত লাগেজ আনাতে ওদের জন্য আমাদেরও অনেক হ্যারাসমেন্ট হতে হলো, কারণ কি এতগুলো ব্যাগ নিয়ে ওখানে যাওয়া সম্ভব নয়, গাড়ির ওপরে বাঁধা যায় না অতগুলো লাগেজ, একটা মানুষের তো কম লাগেজ যায় না বাড়ি থেকে, সমস্তটা যদি বাঁধি একজনের লাগেজেই তো গাড়ির ওপরটা প্যাকড আপ হয়ে যাবে, সবার 8 জনের লাগেজ কি করে নেবে, ওই জন্যই বলা থাকে যেন হোটেলে রেখে আসে। তো ওরা কেউ হোটেলে রেখে আসেনি, আমি আরও বুদ্ধিমান বলে তাই আমরা আমাদের জিনিসগুলো হোটেলেই রেখে এসেছিলাম। আমাদের যেটুকুনি লাগবে সেইটুকুনি নিয়ে আমরা সিকিমের উদ্দেশ্য হয়ে রওনা দিয়ে দিলাম। তো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, এটা মনে হয় দেওয়ারি বাস স্ট্যান্ড বা কিছু একটা সামথিং নাম হবে, আমার ঠিক মনে আসছে না এখন এই মুহূর্তে। বাট জায়গাগুলো এখানে প্রত্যেকটা সুন্দর।
আজকের মতন ভিডিও এতটুকু দিলাম, কারণ কি এর থেকে বেশি আপডেট দিলে আমার ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি আসি সিকিমের আপডেট নিয়ে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা নতুন হয়ে থাকলে।